আমরা প্লিওট্রপিতে কি বলছিলাম, আমরা প্রথম যখন জেনেটিক্সটা পড়া শুরু করেছিলাম আমরা কি দেখেছিলাম, কোনো একটি ফেনোটাইপ মানে কোনো কারোর লম্বা মনে করো সাইজ হবে, তার জন্য একটি জিনের প্রভাবই আমরা দেখেছিলাম, মানে একটা জিন একটা তার ফেনোটাইপের জন্য রেসপন্সিবল। কিন্তু এমন অনেক আবার উদাহরণ আছে যেখানে একটি জিন বহু ফেনোটাইপ প্রকাশ করতে পারে, মানে একটা জিন অনেকগুলো ফেনোটাইপের জন্য মানে বৈশিষ্ট্যের জন্য তোমার নির্ভরশীল, মানে একটা জিন অনেকগুলো ফেনোটাইপকে বোঝাতে হেল্প করে। এবার সেই ধরনের জিনকে আমরা বলছি প্লিওট্রপিক জিন, মানে একটা জিনের অনেকগুলো এফেক্ট আছে। যেমন আমাদের প্লিওট্রপির একটা উদাহরণ দেওয়া আছে যেটা হচ্ছে ফিনাইল কিউটোনিউরিয়া। এই রোগটা কেন হয় জানো? রোগটা হওয়ার পেছনে মেইন কারণ হচ্ছে একটা উৎসেচক, তার নাম হচ্ছে তোমার দেখো এখানে বলছি আমরা অ্যালানিন হাইড্রক্সিলেজ, এই জিনটার মিউটেশন হয়ে যায়, মানে এই জিনটা মানে একটা ডিএনএ সেটা মিউটেশন হয়ে যাওয়ার জন্য এই উৎসেচকটা তৈরি হয় না। এবার এইটার জন্য ফিনাইল কিউটোনিউরিয়া রোগ হয়। কিন্তু এই জিনটা আমরা প্লিওট্রপিক জিন বলছি, তার কারণ এই জিনটা কতগুলো মানে এই জিনটা যখন প্রবলেম হয় দেখো কতগুলো প্রবলেম একসঙ্গে হয়। এর জন্য দেখো কি হয়, কারো জড়বুদ্ধি সম্পূর্ণ মেন্টাল রিটার্ডেশন হয়, মাথার চুল কমে যায়, বা ত্বক বা এই ত্বকের কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায়। মানে বুঝতে পারছো এই তিনটে যে আমরা বৈশিষ্ট্য বললাম, মাথার চুল কমে যাওয়া, ত্বকের বর্ণ বা তোমার মেন্টাল রিটার্ডেশন, এটা একটা জিনের জন্যই হচ্ছে, এটা হচ্ছে তোমার একটা জিনের জন্যই। তাহলে এইটাকে আমরা প্লিওট্রপি বলছিলাম, মানে একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্যকে নির্ধারণ করতে সহায়তা করে। বুঝে গেছে ব্যাপারটা? পূর্বাশা বুঝলে? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, তাহলে দেখো এবার পূর্বাশার পর আমরা চলে আসি আমাদের আসল আজকের এই টপিক। চলো সেটাকে একটু নিয়ে তোমাদের সাথে ডিসকাস করি। চলো এক্ষুনি আমরা চলে আসি। আমরা এতক্ষণ কি পড়লাম, একটু এনসিইআরটি তে কি আছে সেটা একটু আমরা দেখে নিই। চলো আমরা তাহলে সেক্স ডিটারমিনেশনে কি বললাম, প্রথম সময় বলছিলাম এই সেক্স ডিটারমিনেশনটাকে নিয়ে প্রথম কোন সায়েন্টিস্ট কাজ করেছিল, সেই তোমার হেনকিং এর কথা। তোমরা নিশ্চয়ই আন্ডারলাইন করেছো এই হেনকিং কে। দেখো হেনকিং সম্বন্ধে আমরা কি বলছিলাম, 1891 এ উনি কি করছিলেন, তোমার স্পারম্যাটোজেনেসিস প্রসেসটাকে ফলো আপ করেছিলেন কিছু ইনসেক্টের উপর। সেখান থেকে উনি এক্স বডি এটার নামকরণও করেছিলেন, তাই তো? তারপর আমরা কি দেখেছিলাম, তারপরেরটা দেখো আমরা দেখেছিলাম কি, যে তারপর আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে আমরা ওই এক্স বডিটার নাম দিয়েছিলাম সেটা হচ্ছে তোমার এক্স ক্রোমোজোম। তারপর আমরা কি দেখেছিলাম, এক্স ক্রোমোজোমের পর ডিফারেন্ট টাইপ অফ সেক্স ডিটারমিনেশন দেখলাম, একটা দেখলাম এক্সো টাইপ অফ সেক্স ডিটারমিনেশন, তাই তো? তারপর আমরা কি দেখছিলাম দেখো, তারপর আমরা আমাদের মধ্যে বললাম দুটো টাইপের ক্রোমোজোম আছে, সেটা দিয়ে তো আজকে ক্লাসটা শুরু হয়েছিল। একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটা হচ্ছে সেক্স ডিটারমিনেশনের জন্য রেসপন্সিবল, আর একটা হচ্ছে অটোজোম, যেটা আমাদের বলছিলাম তোমার বডি ক্রোমোজোম, তাই তো? কিন্তু এখানে দেখো এক্স ওর সেক্স ডিটারমিনেশন আমরা কার কার মধ্যে দেখতে পাবো, সেটা নিয়েও আমাদের একটা কোশ্চেন ছিল এর মধ্যে। আমরা গ্রাসহপার একটা তাদের মধ্যে একটা এক্স ও টাইপ অফ সেক্স ডিটারমিনেশন আছে দেখা যায়, এটা আমরা বললাম তোমাকে। তারপর কি বলেছি একটু আগে, তারপর আমরা বলছিলাম এক্স ওয়াই টাইপ অফ সেক্স ডিটারমিনেশন। এক্স ওয়াই টাইপ অফ সেক্স ডিটারমিনেশন, এখানে বোথ মেল অ্যান্ড ফিমেলস হ্যাভ দ্য সেম নাম্বার অফ ক্রোমোসোম, তাই তো? দুজনের মধ্যে সেম নাম্বার অফ ক্রোমোসোম থাকবে, শুধু মেলের মধ্যে কি থাকবে, and X chromosome is the present but the counterpart is distinctly smaller, তো সেটাকে আমরা কি বলি Y ক্রোমোসোম বলছিলাম, তাই তো? সেটাকে আমরা কি বলেছিলাম Y ক্রোমোসোম। আমাদের ছেলেদের মধ্যে তো X Y থাকে, তাই না? আর ফিমেলদের মধ্যে a pair of X ক্রোমোসোম, মানে X আর একটা হচ্ছে X, হয়ে গেল। এই হচ্ছে মেল আর ফিমেল আমরা দেখে নিয়েছিলাম। তারপর একটা কি দেখেছিলাম, এটা কাদের মধ্যে দেখতে পাবো, দেখো ইন হিউম্যান বিংস এন্ড ড্রোসোফিলাই, দুটো एग्जांपल একদম ভালো করে আন্ডারলাইন করো, যাদের মধ্যে আমরা এক্স ওয়াই টাইপ অফ সেক্স ডিটারমিনেশন দেখতে পাবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার? এটা একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তারপর চলে আসো আমাদের পরের পার্টটা, সেটা হচ্ছে কি, দেখি পরের পেজটা কি বলছি আমরা, এই নোটটাও তোমাদের দিয়ে দেওয়া হবে। আর একটা আমরা কি দেখলাম, সেটা হচ্ছে এক্স ওয়াই আর এক্স ওয়াই টাইপ অফ সেক্স ডিটারমিনেশন, দুটো ক্ষেত্রেই কি দেখলাম, মেল হেটেরোগ্যামি
মানে মেলেদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম দুটো সিমিলার নয়, তাই তো? কিন্তু এরপর আমরা ZW টাইপ অফ সেক্স ডিটারমিনেশন দেখলাম, ZW টাইপ অফ সেক্স ডিটারমিনেশন, সেটা আমরা কার মধ্যে দেখলাম? বার্ডস এর মধ্যে দেখলাম। সেখানে মেলটা হবে কি, এখানে উল্টো ব্যাপারটা, মানে আমাদের ক্ষেত্রে কি আছে, মেল হেটেরোগ্যামি, এদের ক্ষেত্রে আবার মেলটা হবে হোমোগ্যামেটিক, সেইখান থেকে ডিফারেন্স। এটা কাদের মধ্যে দেখা যায়? বার্ডস এর মধ্যে, সেটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এই ছবিটাও ভালোভাবে মাথায় রাখবে তো, ডিটারমিনেশন অফ সেক্স ক্রোমোসোম বোথ হিউম্যানস এন্ড ড্রোসোফিলা, রাইট? আর একটা এখানে জেড টাইপ অফ সেক্স ডিটারমিনেশন, যেটা আমরা বার্ডস এর ক্ষেত্রে বলছিলাম। এবার আরেকটা পরের পার্ট আমি তোমার কাছে ছেলে মেয়ে দিয়ে বারবার বোঝাবার চেষ্টা করলাম, যেটা এই যে সেক্স ডিটারমিনেশন, মানে এক্স ওয়াই পদ্ধতিতে সেক্স ডিটারমিনেশন হয়, বাট কিভাবে স্পারম্যাটোজেনেসিসের থ্রু দিয়ে কি ছেলে হবে বা কি মেয়ে হবে সেটা কার উপর ডিপেন্ড করে, যে তোমরা বারবার বললে সেটা ছেলেদের উপর ডিপেন্ড করে, কারণ স্পারম্যাটোজেনেসিস প্রসেসে এক্স আর ওয়াই দুটো টাইপ অফ সেক্স ডিটারমিনেশন তৈরি হয়। তারপর আমাদের এইখানটা তোমাদেরকে বোঝাচ্ছিলাম আমি, দেখো লাস্ট যেটা বুঝি আমরা ক্লাসটাকে নতুন ক্লাসে জয়েন করলাম, সেটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন অফ দ্য হানি বিজ। এটা একটু ভালোভাবে দেখে নাও ভালো করে বোঝার জন্য। The sex determination of honeybees is based on the number of set of the chromosome, মানে সেটা ডিপ্লয়েড সেটে আছে না হ্যাপ্লয়েড সেটে আছে, তার উপর বেস করে কি তৈরি হবে তোমার সেক্স ডিটারমিনেশন করা যাবে। এখানে আমরা একটা জিনিস বলছি, দেখো an offspring form, অফস্প্রিংটা তৈরি হয়েছে from the union of sperm and egg, মানে ফার্টিলাইজেশনের থ্রু দিয়ে, তখন কি তৈরি হবে? তখন ফিমেল তৈরি হবে, সেটা কুইন হতে পারে বা ওয়ার্কার হতে পারে। তাহলে বুঝতে পারছো, ওয়ার্কার বা কুইন দুজনেই কিন্তু ফিমেল, দুজনেই কিন্তু ফিমেল। আর আনফার্টিলাইজড মানে নিষেক ছাড়া আনফার্টিলাইজড এগ থেকে যে ডেভেলপ হয়, যেটা যে অর্গানিজম, তাকে কি বলবো আমরা? তাকে বলবো ড্রোন বা মেল। তারা কোন পদ্ধতিতে তৈরি হয়? তারা পার্থেনো, কি পদ্ধতি? পার্থেনোজেনেসিস পদ্ধতিতে। তাহলে এখান থেকে ওকে 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 তারপর হ্যাঁ ওকে ওকে তারপরে আমরা দেখি দ্য মিনস দ্যাট দ্য মেলস হ্যাভ হাফ দ্য নাম্বার অফ ক্রোমোসোম। তাহলে আমরা মেলস এর মধ্যে কি দেখলাম? হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোম আছে কম্পেয়ার টু ফিমেল। সো দ্য ফিমেলস আর দ্য ডিপ্লয়েড, তাদের মধ্যে কত ক্রোমোসোম আছে? 32। আর মেলসরা কি হবে? হ্যাপ্লয়েড, মানে তাদের ক্রোমোসোম নাম্বার n, তাহলে কত হবে সেটা? 16টা নাম্বার অফ ক্রোমোসোম আছে। তাহলে এই ধরনের সেক্স ডিটারমিনেশন করার পদ্ধতিটাকে আমরা কি বলছি? হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হানি বি সেক্স ডিটারমিনেশন করার টেকনিক, সেটা কি বললাম? হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন সিস্টেম। এখান থেকে এই জিনিসটা খুব ভালো করে আন্ডারলাইন করো। মেল প্রোডিউস স্পার্ম কোন প্রসেসে? মাইটোসিস সেল ডিভিশন প্রসেসে তৈরি হয় মেল। তাহলে একটা যে স্পার্ম তৈরি হয় তার মধ্যে ক্রোমোসোম নাম্বার কি থাকবে? 16ই থাকবে, কারণ মাইটোসিস সেল ডিভিশন পদ্ধতি বা প্রসেসে ক্রোমোসোম নাম্বার হ্রাস বা রিডিউস হয় না। এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দে ডু নট হ্যাভ দ্য ফাদার। কার ক্ষেত্রে ফাদার নেই? একটা মেল, মেল কি করে তৈরি হয়েছে? সে তো তার মায়ের থেকেই তৈরি হয়েছে, তাই না? মায়ের থেকেই তৈরি হয়েছে, মায়ের থেকে এগ ছিল, এগটা আনফার্টিলাইজড কন্ডিশনে ডেভেলপ হয়ে কি তৈরি হয়েছে? একটা ড্রোন তৈরি হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? দে ডু নট হ্যাভ দ্য ফাদার। এটা ক্লিয়ার হলো তো আমাদের? একটা পয়েন্ট, দে ডু নট হ্যাভ দ্য ফাদার। হ্যাঁ ওকে, তারপর আমরা কি দেখব? তারপর পরের পয়েন্টটা বলছে দে thus cannot have the son, তার কোনো ছেলেও হবে না। কেন ছেলে হবে না? they cannot have the son। এবার দেখো এখান থেকে আমরা বুঝি ব্যাপারটার মধ্যে thus cannot have the son। এবার দেখো যে আমাদের আমরা সব সময় কি বললাম? আনফার্টিলাইজড এগ থেকে মেল তৈরি হয়, তাহলে মেল থেকে তো মেল তৈরি হতে পারবে না, বুঝতে পারছো? তাহলে দে ক্যান নট হ্যাভ দ্য সন্স। এবার আমি পরের পয়েন্টটা বলছি,
they have the grandfather. গ্র্যান্ডফাদার কথাটা মানে কি, মানে পূর্বপুরুষে আমরা সেই বলি না বাবার বাবা বা এরকম। এই যে মেল যেটা তৈরি হয়েছিল সেটা ফিমেল থেকে, তো একটা মায়ের থেকে তৈরি হয়েছিল, তাই তো? মায়ের থেকে তো একটা পেয়েছিলাম, কিন্তু মা কি করে তৈরি হয়েছিল? মাটা নিশ্চয়ই এগ আর তোমার এগ আর স্পার্মের ফিউশন করে তৈরি হয়েছিল, মানে তার নিশ্চয়ই কোনো গ্র্যান্ডফাদার ছিল যেখান থেকে স্পার্ম এসেছিল, আর তার গ্র্যান্ড মাদারের থেকে এক্সেল ফিউশন করে তার মা তৈরি হয়েছিল, কারণ মা বা ফিমেল সেটা কিন্তু ফার্টিলাইজ প্রসেসেই তৈরি হয়েছিল, তাহলে তার গ্র্যান্ডফাদার আছে, রাইট, অ্যান্ড ক্যান হ্যাভ দ্য গ্র্যান্ডসন। তার সঙ্গে যদি দেখি, এবার যদি দেখো গ্র্যান্ডফাদার ছিল সেখানে থেকে যদি অ্যানালাইসিসটা করা হয়, একইভাবে গ্র্যান্ডসনটাও ছিল, তার কারণ তার মা যেখানে তৈরি হয়েছে সেটা তার নিশ্চয়ই তার বাবা এবং তার পূর্বপুরুষের ঠাকুরদা, যাদের আমরা বলি গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদারের থেকে তার মা তৈরি হয়েছে এবং মায়ের থেকে আনফার্টিলাইজড ভাবে একটা মেল তৈরি হয়েছে। বুঝে গেছো? তোমার যে বললে একটু আগে একটা কোশ্চেন করলে ওটা সে বুঝতে পেরেছো বা? হ্যাঁ 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 ওকে, এইভাবে প্রত্যেকটা পয়েন্ট আমাদের দেখতে হবে। তাহলে এটা একদম ভালোভাবে পড়ে নেবে বাংলাটা, যারা বাংলা মিডিয়ামে আছো। তাহলে এখান থেকে আমরা এটাই দেখলাম যে ফিমেল থেকে দেখো মিওসিস, ফিমেল থেকে এগ তৈরি হয় কোন প্রসেসে? মিওসিস সেল ডিভিশন প্রসেসে, কিন্তু মেল থেকে স্পার্ম তৈরি হয় মাইটোসিস প্রসেসকে ফলো আপ করে। ক্লিয়ার তো? এটা একদম ক্লিয়ার, ভালো করে মাথায় রাখবে, এটা কোশ্চেন আসলে একটা খুব ভালো জায়গা আমাদের। চলো এবার আমরা পরের একটা টপিককে নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে মিউটেশন। যেহেতু এই যে পার্টগুলো আমরা ডিসকাস করছি এটা একটু ভিজুয়ালি দেখালে না স্টুডেন্টদের ইন্টারেস্টটা গ্রো হয়। আমরা কি করেছি, প্রত্যেকটা টপিকের জন্য দেখো আলাদা আলাদা কিছু টেকনিক তৈরি করেছি, এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে। চলো আমরা আবার সেই জন্য আগের প্রসেসটায় ফিরে যাই, ওখানে গিয়ে আবার একটা ওই ভিডিওটা একটু শেয়ার করে তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের আবার ভালো লাগবে একটু বেশি। হ্যালো বলো, কেউ কিছু বলতে চাইছো? বলো বলো বলো। স্যার, স্যার বলছি এইগুলোর বেঙ্গলি ট্রান্সলেশন কি আপনি গ্রুপে পাঠিয়ে দেবেন? হ্যাঁ, এই নোটটা তোমাদের পাঠিয়ে দেবো বলছি। ও পাঠানো আছে স্যার বলছে, সুরজিৎ স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, তাহলে এবার আমরা পাঠানো মানে মানে যে বলো 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 বলো, কি বলছো বলো। স্যার বলছি আমাদের যে নিট 2021, স্যার নিটের যে গ্রুপটা আছে ওখানে পাঠানো? হ্যাঁ হ্যাঁ রাইট, ওখানে পাঠানো আছে, যারা রিপিটার তারা ওখানে। বুঝেছো বুঝেছো? স্যার আমি তো একটাই মাত্র গ্রুপে অ্যাড আছি। ওই তো ওই গ্রুপে, রিপিটার গ্রুপেই তোমায় পাঠানো হয়েছে, তুমি দেখবে। বল আজকে আবার পাঠানো হবে, এবং আজকে রাত্রি স্যার বলছে আবার পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। চলো আজকে, আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার দেখো আমরা তোমাকে মিউটেশন পার্টটা বলি। মিউটেশন, তুমি ছবিগুলো দেখে তুমি হয়তো ভয় পেয়ে যেতে পারো, কিন্তু তোমার এটা জানা উচিত আমাদের জিন বা ডিএনএ হচ্ছে যে কোনো ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল। এবার যদি ওই জিনে বা জিন মানে সেটা কি দিয়ে তৈরি? ডিএনএ সিকোয়েন্স দিয়ে তৈরি। মানে এই ডিএনএ সিকোয়েন্সে যদি আমাদের কোনো সাডেনলি কোনো চেঞ্জ হয়, যদি সাডেনলি কিছু চেঞ্জ হয়ে যায়, ভাবো চেঞ্জটা কেন হয় সেই প্রশ্নটা আমি আসছি, কিন্তু এই চেঞ্জ যদি হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক প্রবলেম হবে। দেখো তাহলে কি হবে? রেজাল্ট ইন দ্য চেঞ্জ অফ দ্য জিনোটাইপ এন্ড ফেনোটাইপ অফ দ্য অর্গানিজম। পুরো জেনেটিক স্ট্রাকচার, তার সঙ্গে সঙ্গে ফেনোটাইপ স্ট্রাকচার, মানে বাহ্যিক যে গঠন সেটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের দুটো মাথা তৈরি হতে পারে, চোখগুলো কেমন হতে পারে, নাক চোখ ডিফারেন্ট, ফেনোটাইপিক ক্যারেক্টার চেঞ্জ হয়ে যেতে পারে। So recombination and mutation leads to the variation of the DNA. এখান থেকে আমরা একটা ভালো টপিক পাচ্ছি, একটা ভালো কোশ্চেন পাচ্ছি, মানে এমসিকিউ টাইপের কোশ্চেন। ডিএনএ এর ভ্যারিয়েশনের জন্য কোন কোন প্রসেস রেসপন্সিবল? দুটো প্রসেসের কথা বলছি, রিকম্বিনেশন, সেকেন্ড প্রসেস মিউটেশন। ক্লিয়ার তো? দুটো প্রসেস, এটা মাথায় রাখো। এবার মিউটেশন মানে আমরা এটুকুনি বুঝলাম পরিষ্কারভাবে, মিউটেশন হচ্ছে ডিএনএ তে চেঞ্জ হবে, কিন্তু এই মিউটেশন দুটো টাইপের হয়। একটাকে আমরা বলছি পয়েন্ট মিউটেশন, আর একটাকে বলছি আমি ফ্রেম শিফট মিউটেশন। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, চলো তোমাকে সেটা একটু আগে বোঝাই। পয়েন্ট মিউটেশন, দেখো আমরা এখানে একটা
অরিজিনাল একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ টি আছে, এ আছে, এ আছে, সি আছে, টি আছে, এইভাবে সিকোয়েন্সটা। কিন্তু এখানে পার্টিকুলার, এখানে দেখো টি এর বদলে এই সিটা গেছে চেঞ্জ হয়ে, টিটা রিপ্লেসড করে ওখানে কি হয়েছে, সি এসে বসে পড়েছে। সি মানে আমি এগুলো কি বলছি, এ বি সি ডি বলছি না, এগুলো হচ্ছে নাইট্রোজেন বেসগুলোর কথা বলছি। মানে এইটা হচ্ছে পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশন মানে কি, it is the mutation due to the change in the single base pair of the DNA। যদি এখানে সি হচ্ছে একটা সিঙ্গেল বেসের মধ্যে আসছে, ওই সিঙ্গেল বেস পেয়ারে যদি কোনো চেঞ্জ হয়, দ্যাট ইজ কল্ড দ্য পয়েন্ট মিউটেশন। আর এই পয়েন্ট মিউটেশনের জন্যই একটা কমন ডিজিজের নাম, সেটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। বুঝে গেছে ব্যাপারটা? পয়েন্ট মিউটেশন মানে সিঙ্গেল বেস পেয়ার অফ ডিএনএ তে চেঞ্জ হয়, এটা মাথায় ঢুকে নাও। এবার আসবো আমি ফ্রেম শিফট মিউটেশন। ফ্রেম শিফট কথাটার মানেটা কি, এখানে হচ্ছে দেখো, it is the deletion or insertion of the base pair resulting in the shifting of DNA sequence। মানে কয়েকটা ডিএনএ সিকোয়েন্স এখানে চেঞ্জ হয়ে যাবে, তাকে আমরা তখন বলছি পুরো ফ্রেমটাই না ডিএনএ এর জন্য চেঞ্জ হবে। কারণ আমরা জানি ডিএনএ থেকে কি তৈরি হয়, আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। সো এখান থেকে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস বোঝা যাচ্ছে, দেখো লস হতে পারে, গেন হতে পারে ডিএনএ সেগমেন্টের, তখনই কিন্তু ফ্রেম শিফট মিউটেশন হবে। তুমি একটা ভালোভাবে ছবিতে দেখো, ক্রোমোসোমাল অ্যাবনরমালিটিস যে ক্যান্সার সেল তৈরি হয়, যেটা কমনলি কিন্তু এই ফ্রেম শিফট মিউটেশনের জন্য। এটা অনেক টাইপের হতে পারে, যেমন আমি একটা নর্মাল একটা তোমাকে সিকোয়েন্স দেখাচ্ছি, তুমি কল্পনা করে নাও, যেটা হচ্ছে তোমার BEAST। এখানে কি ঘটনা ঘটলো, এখানে হতে পারে সাবস্টিটিউশন, এটা হচ্ছে একটা ফ্রেম শিফট মিউটেশনের টাইপ। এখানে দেখো BEST এর জায়গায় এখানে বিটা সাবস্টিটিউট হয়েছে F দিয়ে, তখন কিন্তু পুরো জেনেটিক কম্বিনেশন চেঞ্জ হয়ে গেছে, অন্য কিছু তৈরি হয়ে গেছে। আবার ইনসারশন, এই জেনেটিক যে ডিএনএ সিকোয়েন্স থাকে ATGC এইগুলো দিয়ে, তার মধ্যে কোনো একটা নিউ ডিএনএ নিউক্লিওটাইড অ্যাডিশন হয়, ওটাকে বলে ইনসারশন। তারপর এখানে ব্রেস্ট হয়ে গেছে, পুরো মানে চেঞ্জ। ডিলিশন মানে কি, কোনো একটা ডিএনএ নিউক্লিওটাইড এখান থেকে ডিলিট হয়ে গেছে, দ্যাট ইজ দেখো BEST পুরো একদম মিনিং চেঞ্জ। মিনিং চেঞ্জ মানে কি, ডিএনএ যে প্রোটিন তৈরি করছিল সেই প্রোটিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। ইনভার্সন মানে কোন নিউক্লিওটাইড এখানে দেখো তোমার ইনভার্ট হয়ে গেছে, ঘুরে গেছে, এখানে BEAST ছিল তো, এখানে তার বদলে হয়ে গেছে কি, টিটা আগে চলে এসছে, এসটা তার পরে চলে গেছে, এটাকে ইনভার্সন বলছি। মানে এখানে প্রত্যেক সময়তেই দেখো এখানে আলটিমেটলি আমরা BEST আর পেলাম না, মানে নরমাল জিন যে নরমাল প্রোটিন তৈরি করে সেটা পাবো না আমরা এই ফ্রেম শিফট মিউটেশনের থ্রু দিয়ে। বুঝা গেছে? এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের হতে পারে, কিন্তু আমাদের মিউটেশনের জন্য রেসপন্সিবল কে জানো, সেটা হচ্ছে মিউটাজেন্স। সো হোয়াট ইজ দ্য মিউটাজেন্স? that agent that is induce the mutation, যারা মিউটেশনের জন্য দায়ী তাদেরকে আমরা বলছি মিউটাজেন্স। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো এই মিউটাজেন না দুটো টাইপের হতে পারে, একটা ফিজিক্যাল মিউটাজেন্স আর একটা হচ্ছে কেমিক্যাল মিউটাজেন। ফিজিক্যাল মিউটাজেন মানে কি, physical mutagens মানে like physical agent which is responsible for the mutagens or mutation, like UV radiation, alpha, beta, x-ray, এগুলো সবই হচ্ছে physical mutagens এর মধ্যে। আর কেমিক্যাল সাবস্টেন্স গুলো যেগুলো মিউটেশনের জন্য দায়ী তাদেরকে আমরা বলবো কেমিক্যাল মিউটাজেন্স। কোনগুলো? সেগুলো মাস্টার্ড গ্যাস, নামগুলো মনে রাখতে হবে, ফেনল, ফরমালিন, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, NH3, এগুলো আরো অনেক আছে। তোমার ওই যেসব একটুখানি আমাদের মানুষরা একটু বুদ্ধি কম যেসব মানুষ, তারা একটু দেখবে সিগারেট স্মোক করে যারা, সেই সিগারেটের মধ্যেও যে কেমিক্যাল আছে সেটাও মিউটেশন করে, সেই জন্যই তো সিগারেট থেকে ক্যান্সার হয়, কিন্তু মানুষ সেটা বোঝে না, সেজন্য একটু বুদ্ধি কম মানুষ বললাম তাদেরকে।
দেখার কি করা যাবে। তাহলে এবার আমরা আবার এনসিইআরটির বইটা চলো ফিরে যাই। এবার দেখি আবার আমাদের এনসিইআরটির বইটা এই নিয়ে এখানে কি টপিক দিয়েছে। চলো এবার একটুখানি আবার এনসিইআরটির বইটায় আমরা যাব ফিরে। চলো 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 দেখি। চলো এবার আমরা দেখো মিউটেশন নিয়ে তোমাদেরকে কি বোঝাই। তাহলে ভেরি ইন্টারেস্টিং কি দেখলাম, মিউটেশন ইজ দ্য ফেনোমেনন, একটা পদ্ধতি তাহলে which result in the alternation of DNA, মানে ডিএনএ স্ট্রাকচার বা ডিএনএ সিকোয়েন্সে এখানে অল্টারনেশন হয়, চেঞ্জ হয়। তার জন্য কি হয়, তার জন্য কোনো জিনোটাইপ এন্ড ফেনোটাইপ এই দুটোই চেঞ্জ হতে পারে কোনো অর্গানিজমের মধ্যে। আর আমরা কি দেখলাম, ইন অ্যাডিশন টু রিকম্বিনেশন, mutation is the another phenomenon that leads to variation in the DNA. এইখানটায় আমি বলছিলাম তোমার একটা ভালো কোশ্চেন এমসিকিউ, যে ভ্যারিয়েশন অফ ডিএনএ এর জন্য কারা কারা রেসপন্সিবল, কারা রেসপন্সিবল, তার হচ্ছে রিকম্বিনেশন আর একটা কি মিউটেশন। রাইট, ভেরি গুড। তাহলে আমরা কি দেখছিলাম, so DNA helix run continuously in the one end to the other in the each in the chromatin, আমাদের যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম কি দিয়ে তৈরি, ডিএনএ দিয়ে তৈরি। ডিএনএ এর মধ্যে এরকম কি আছে, ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আছে। দিস ইজ হাইলি সুপার কয়েলড ফর্ম, মানে খুবই পেঁচি আছে ডিএনএ স্ট্র্যান্ডটা। therefore loss মানে ডিলিশন, gain মানে insertion or duplication of the segment of the DNA result in the alternation of chromosome, মানে ডিএনএ স্ট্রাকচারে যদি অল্টারনেশন হয়, ক্রোমোজোমের স্ট্রাকচারেও অল্টারনেশন হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? বিকজ আমরা জানি কি জিনস কোথায় প্রেজেন্ট থাকে, লোকেটেড অন দ্য ক্রোমোজোম। অল্টারনেশন ইন দ্য ক্রোমোজোম রেজাল্ট ইন দ্য অ্যাবনর্মালিটিস। ক্রোমোজোমাল অ্যাবেরশন, যেটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, এটা আমরা দেখতে পাই কিন্তু ক্যান্সার সেলের মধ্যেও। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, ইন অ্যাডিশন টু অ্যাবভ, মিউটেশন অলসো অ্যারাইজ ডিউ টু দ্য সিঙ্গেল বেস পেয়ার। আমরা বলছিলাম না একটু আগে, সেটাকে কি ধরনের মিউটেশন বললাম, যেখানে কোনো সিঙ্গেল বেস পেয়ারে চেঞ্জ হয়, কি বললাম? রাইট, পয়েন্ট মিউটেশন। ভেরি গুড, সেটাকে আমরা পয়েন্ট মিউটেশন বললাম। আর পয়েন্ট মিউটেশনের জন্য দায়ী একটা ডিজিজ, এক্সাম্পল মাথায় রাখো, দ্যাট ইজ সিকেল সেল অ্যানিমিয়া। তাহলে কোনো একটা ডিএনএ সেগমেন্ট যদি ডিলিশন হয়, ইনসারশন হয়, বেস পেয়ার অফ দ্য ডিএনএ তেই হবে তো সেটা, তার জন্য হবে ফ্রেম শিফট মিউটেশন। তাহলে একটু আগে আমি তোমাকে কি বুঝালাম, দুটো টাইপের মিউটেশন, পয়েন্ট মিউটেশন, অ্যানাদার ওয়ান কি ফ্রেম শিফট মিউটেশন। ভেরি গুড, ফ্রেম শিফট মিউটেশন, একদম ভেরি গুড। সো মিউটেশন কেন হয়, মিউটেশন হওয়ার পেছনে তো অনেক কিছু রেসপন্সিবল। তাহলে আমরা মেন কি বললাম, কেমিক্যাল এন্ড ফিজিক্যাল ফ্যাক্টরস গুলো যার জন্য মিউটেশন হয়। কি কি সেই ফ্যাক্টরস, একটু আগে আমি বললাম, তাদেরকে আমি মিউটাজেন্স বলবো। তারা হচ্ছে ইউভি রেডিয়েশন ক্যান কজ মিউটেশন ইন দ্য অর্গানিজম। সো ইউভি রেডিয়েশন একটা মিউটাজেন। এটা ছাড়া আমি তোমাকে আরো অনেকগুলো নাম বলে দিয়েছি কিন্তু অলরেডি, রাইট? মাস্টার গ্যাস আছে, রাইট, ওইগুলো তোমাকে আমি বুঝিয়ে দিয়েছি। চলো এবার আমরা একটা নতুন টপিকে যাব, সেটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। চলো আমরা ওইখানটা আবার ফিরে যাই, এক সেকেন্ড দাঁড়াও। চলো আমরা আবার আগের নোটটায় ফিরে যাই, তারপর আবার এখানে ফিরে আসবো। হ্যালো স্যার। বলো 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 বলো। স্যার বলছি ফ্রেমশিপ মিউটেশনটা আরেকবার বলবেন, ফ্রেমশিপ মিউটেশন ব্যাপারটা। হ্যাঁ একদম শিওর, আবার বলছি। চলো চলো, আমাদের একজন বন্ধু বলেছে আমরা ফ্রেমশিপ মিউটেশনটা আরেকবার বলো। চলো আরেকবার যাই আমরা, এবার ওই নোটটায় ফিরে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ফ্রেমশিপ মিউটেশন ভাবে ব্যাপারটা কি, ডিএনএ এর একটা সিকোয়েন্স থাকে, তো ডিএনএ এর মধ্যে মনে করো তিনটে, তুমি যে এই ছবিটার মধ্যে দেখো, এই ছবিটায় দেখো সিএটি জিএটি এইভাবে সিকোয়েন্স গুলো থাকে। এবার এর মধ্যে মনে করো ফ্রেমশিপ মিউটেশনে কি হতে পারে, ফ্রেমশিপ মিউটেশনে মনে করো পার্টিকুলার কোনো বেস এখানে এসে অ্যাডিশন হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে, পুরো ডিএনএ সিকোয়েন্সটা এখানে চেঞ্জ হয়ে যাবে। কারণ এই তিনটে আমাদের ডিএনএ সিকোয়েন্স, এগুলো থেকে আরএনএ তৈরি হয়, আর এগুলো এক একটা কোডন হিসাবে কাজ করে, যেগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। এবার ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ হওয়া মানে আরএনএ সিকোয়েন্স চেঞ্জ হবে,
আরএনএর সিকোয়েন্স চেঞ্জ হওয়া মানে কোডনের সিকোয়েন্স চেঞ্জ হবে, মানে তখন ডিফারেন্ট টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। মানে অ্যামাইনো অ্যাসিড যদি ডিফারেন্ট হয় সেগুলো কম্বাইন করে প্রোটিন তৈরি হয়, সেখানে প্রোটিনটা আর ঠিক মতো তৈরি হবে না, ভুলভাল প্রোটিন তৈরি হবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। এবার আমরা তোমাকে একটা পেডিগ্রি অ্যানালাইসিসের কথা দেখিয়ে চলো। পেডিগ্রি অ্যানালাইসিস একটা ফ্যামিলি ট্রি জানার জন্য দরকার। মনে করো কোনো একটা, এই যে আমাদের ছোট্ট একটা ভাই এখানে গাছের তলায় দাঁড়িয়ে আছে, সে কি করতে গেছে, সে একটা জেনেটিক্যাল অ্যানালাইসিস করতে গেছে। কোথায় গেছে? কোনো একটা জেনেটিক্স এর মানুষের কাছে গিয়ে বলেছে চলো আমাকে একটু জেনেটিক কাউন্সিলিং কর। করতে গিয়ে উনি তো জিজ্ঞাসা করছেন তোমার ফ্যামিলিতে কার কি এই ধরনের জেনেটিক ডিজিজ আছে। সে তখন অনেক গল্প বলছে, এই আমার মায়ের বাবা ছিল, তার বাবা ছিল, তার এরকম জেনেটিক ডিজিজ ছিল, আমার বাবার যে একজন কাকা ছিল, কাকার এই আমার মামার তার জেনেটিক ডিজিজ ছিল। কিন্তু এসব বলতে গিয়ে ডক্টর যিনি জেনেটিক্স ছিলেন ওনার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সেজন্য আমরা একটা কি বার করলাম, নতুন একটা টেকনিক বার করলাম, যেটা এই ফ্যামিলি হিস্ট্রি গুলোকে খুব ইজিলি বোঝা যায়। সেটাই হচ্ছে পেডিগ্রি অ্যানালাইসিস। এর জন্য আমরা কয়েকটা সিম্বল ইউজ করব। কি কি সেই সিম্বলগুলো? এই সিম্বলগুলো ভেরি ইম্পর্টেন্ট। তার আগে আমরা জেনে নিই একটা ব্যাপারটা ভালোভাবে দেখো। সেটা হচ্ছে কি, ইন হিউম্যান কন্ট্রোল ক্রস আর নট পসিবল। মানে তুমি তো বলতে পারো না, মনে করো কারো সেই ঠাকুমার সঙ্গে আরেকজন কোন ঠাকুরদার ক্রস করিয়ে দেবে, এগুলো তো অ্যানিমালস এর পক্ষে হতে পারে, বাট আমাদের হিউম্যানের পক্ষে এটা সম্ভব নয়। সো দ্য স্টাডি অফ দ্য ফ্যামিলি হিস্ট্রি অ্যাবাউট দ্য ইনহেরিটেন্স ইজ ইউজড। কোশ্চেনটা কিন্তু খুব কমপ্লিকেটেড ভাবে আসলে এইভাবে আসতে পারে, কারণ কন্ট্রোল ক্রস ইজ নট পসিবল ইন দ্য হিউম্যান বিংস। Such analysis of the genetic traits in the several generation, মানে একটা জেনারেশন নয়, পূর্বপুরুষের অনেক জেনারেশন তুমি ইজিলি জানতে পারো পেডিগ্রি অ্যানালাইসিসের থ্রু দিয়ে। এবার দেখো পরের পয়েন্টে আসি। The representation of the chart showing the family history is called the family tree or the pedigree. এই পেডিগ্রিতে আমরা কি দেখতে পাচ্ছি, স্টাডি করে আমরা ট্রেস করতে পারি। কি ট্রেস করতে পারি? কোন একটা জেনেটিক ডিসঅর্ডার কোথায় আছে, কার মধ্যে আছে সেইগুলো। সেজন্য আমরা কয়েকটা সিম্বল ইউজ করছি এখানে। যেমন মেলেদের জন্য আমরা সিম্বল করেছি একটা স্কোয়ার বক্স, ফিমেলদের জন্য একটা রাউন্ড করেছি। যদি সেক্সটা ঠিক মতো না জানা যায়, আনস্পেসিফাইড, তাহলে এই ধরনের সাইন। কারো যদি কোনো জেনেটিক ডিসঅর্ডার থাকে তার জন্য দেখো এই ধরনের একটা মানে ভেতরে ডিপ করে দিচ্ছি আমরা এখানে। আর ম্যাটিং মানে যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, সেক্সুয়াল ইন্টারকোর্স, এইসব ব্যাপার বোঝাবার জন্য মেল ফিমেলের মধ্যে একটা লাইন টেনে দিয়েছি এখানে, দেখতে পাচ্ছ এখানে। মেটিং যদি খুব ক্লোজ রিলেটিভস এর মধ্যে হয় তখন দুটো লাইন। এই হচ্ছে দেখো পেরেন্টস, এখানে থেকে দুটো অফস্প্রিং তৈরি হচ্ছে, মানে দুটো বাচ্চা হয়েছে, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল, রাইট? এখানে কিন্তু এটা আনএফেক্টেড, কিন্তু পেরেন্টস এর থেকে যদি অ্যাফেক্টেড কোনো মেল চাইল্ড তৈরি হয় তখন সেটাকে আমরা দেখো একটু ডিপ করে দিয়েছি। আর 5 আনএফেক্টেড অফস্প্রিং যদি হয় আমরা সেটাকে ইজিলি একটা কি করেছি, তোমার তার মিডলে 5 লিখে দিয়েছি শর্টে বোঝাবার জন্য। এই সাইনগুলো মনে রাখতে পারো। কিন্তু এর থেকে আমাদের এনসিইআরটির বইতে দেখো দুটো এটা চার্ট দেওয়া আছে। এই দুটো চার্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কি সেটা ভালো করে দেখো। আমরা পেডিগ্রি অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম এখানে দু ধরনের ডিসঅর্ডারের কথা আমরা মেনশন করছি। একটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট ট্রেট আর একটা হচ্ছে অটোজোমাল রিসিসিভ ট্রেট। এদের মধ্যে ডিফারেন্সটা দেখো। অটোজোমাল ডমিনেন্ট ট্রেট হলে প্রত্যেকটা জেনারেশনে কেউ না কেউ অ্যাফেক্টেড হবেই হবে, মানে কারোর না কারোর একটা জেনারেশনে তার ডিজিজটা হবেই হবে। যেমন এখানে একজনের দেখো ডিজিজ হয়েছে, সেকেন্ড জেনারেশন এখানে ডিজিজ হয়েছে, থার্ড জেনারেশনেও একজন হয়েছে। কিন্তু যদি অটোজোমাল রিসিসিভ হয় সেখানে দেখো এইখানে পেরেন্টের কারোর ডিজিজ ছিল না, কিন্তু সেকেন্ড জেনারেশনে ডিজিজটা যেন কোথাও হঠাৎ করে লাফিয়ে পড়েছে, হঠাৎ করে হয়ে গেছে। কেন? এখানে পেরেন্টের মধ্যে ওটা রিসিসিভ কন্ডিশনে ছিল। তাহলে এটা আমরা তখন কি শো করব? অটোজোমাল রিসিসিভ ট্রেট। তাহলে অটোজোমাল ডমিনেন্ট ট্রেটের এক্সাম্পল একটা হলো, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, যেটা হচ্ছে মায়োটনিক ডিস্ট্রফি। মাসেলস গুলো এখানে উইক হয়ে যেতে থাকে।
আর যেখানে হচ্ছে অটোসোমাল রিসেসিভ ট্রেট, তার একটা এক্সাম্পল যেটা হচ্ছে আমাদের সিকেল সেল অ্যানিমিয়া। এই দুটো কিন্তু তোমার ভালো করে মাথায় রাখতে হবে। তুমি বুঝতে পারছো? এই পেডিগ্রি অ্যানালাইসিসটাকে যদি আমরা এক্সপ্লেন করি কিরকম ভাবে বলবো, আমি একটা আরেকটা বলি। দেখো কুইন ভিক্টোরিয়া ওয়াজ দ্য ক্যারিয়ার অফ দ্য হিমোফিলিয়া। তার কিরকম ফ্যামিলির চার্ট দেখতে পাচ্ছি, দেখো। হ্যাঁ, দেখো প্রিন্স অ্যালবার্ট আর কুইন ভিক্টোরিয়া, তার সঙ্গে দেখো তাদের কটা চাইল্ড হয়েছিল এগুলো তুমি দেখতে পাবে। এটা কি ফিমেল, এটা মেল, তাই তো? এটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে তোমার কেরিয়ার বলে এরকম আমরা ডিজিজটাকে এফেক্টেড করেছি। এটা কি হবে? এটা ছেলে না মেয়ে? ছেলে, মেল। এটা কি হবে? ফিমেল। এটা ফিমেল। এটা ফিমেল, এটা মেল, মেল। এটা মেল, হ্যাঁ, affected male. রাইট, এটা হচ্ছে অ্যাফেক্টেড মেল। affected male. রাইট, এইভাবে আমরা পেডিগ্রি গুলোকে আমরা বোঝাই। বুঝতে পারছো? এইটাই হচ্ছে আমাদের পেডিগ্রি অ্যানালাইসিস। চলো আমাদের এনসিইআরটি বইতে কি আছে ওটা একটুখানি এবার দেখে নিই। চলো আমরা একটু আবার এনসিইআরটি বই ফিরে যাই, আমাদের ফেভারিট বই। চলো এবার চলে আসি। চলো কি বলছে আমার এখানে পেডিগ্রি অ্যানালাইসিসের ক্ষেত্রে, দ্য আইডিয়া দ্যাট ডিসঅর্ডার আর ইনহেরিটেড ওয়াজ বিন প্রিভেলিং অফ দ্য হিউম্যান সোসাইটি সিন্স এ লং। মানে কোন ডিজিজটা কোন জায়গা থেকে হচ্ছে, কেমন কোথা থেকে ট্রান্সফার হচ্ছে, এগুলো আমাদের হিউম্যান সোসাইটিতে অনেক দিন থেকে আলোচনা করা হয়। সো দিস ওয়াজ বেসড অন দ্য হেরিটেবিলিটি। এই যে তোমার ডিসঅর্ডার গুলোকে আমরা জেনেটিক কোনো ডিজিজকে নিয়ে ট্রেস করি, সেটা হচ্ছে একটা হেরিটেবল, মানে সেটা বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। সার্টেন ক্যারেক্টারিস্টিক ফিচার্স ইন দ্য ফ্যামিলি, তখন দেখি আমরা না সেই ফ্যামিলির কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। আফটার দ্য রিডিসকভারি অফ দ্য মেন্ডেল ওয়ার্ক, প্র্যাকটিস এন্ড অ্যানালাইজিং দ্য ইনহেরিটেন্স অফ প্যাটার্ন অফ দ্য হিউম্যান বিংস বিগ্যান। আমরা মেন্ডেলের যখন যে ল, এগুলো আমি তো 90s এর সময় দেখেছিলাম, যেটা রিডিসকভার হয়েছিল, তারপর থেকে হিউম্যান বিংস এর এই ধরনের ডিসঅর্ডার গুলোকে নিয়ে ভালো কাজ শুরু হলো। বাট কন্ট্রোল ক্রস দ্যাট ক্যান বি পারফর্ম ইন দ্য পি প্ল্যান্ট, মানে যে কারোর সঙ্গে তুমি যে কারো ক্রস করে দিতে পারো, কিন্তু সাম আদার অর্গানিজম লাইক হিউম্যান বিংস আর নট পসিবল। তার জন্যই আমরা কি আসলাম, ফ্যামিলি হিস্ট্রি জানার জন্য আমরা একটা পার্টিকুলার টেকনিক নিয়ে এলাম, such a analysis, যেখানে আমরা কি করব, traits of the several generation of a family is called the pedigree analysis. In pedigree analysis, the inheritance of a particular trait, মানে যে কোনো একটা পার্টিকুলার কোনো ডিজিজ বা পার্টিকুলার কোনো ক্যারেক্টার, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি ইন দ্য ফ্যামিলি ট্রি ওভার দ্য জেনারেশন। মানে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন এই ধরনের ফেনোটাইপে কি চেঞ্জ আছে সেটা আমরা জানতে পারি পেডিগ্রি থেকে। যেমন দেখো আমরা বলছিলাম এখানে এই বাংলা নোটগুলো, যারা বাংলা ভার্সনে আছো খুব সুন্দর করে দেখবে, আমি বাংলাটা বলে বলে দিচ্ছি বলে তোমাকে আলাদা করে বলছি না। তাহলে আমরা মটর গাছকে আমরা যেহেতু অন্য জীবের মধ্যে সংকরায়ন সম্ভব হলেও নির্দিষ্ট পুলকের বংশানুকরণ সম্পর্কে পারিবারিক ইতিহাস অধ্যয়ন করার জন্য আমরা বিকল্প একটা পথ নিয়ে এলাম, সেটাই হচ্ছে আমাদের পেডিগ্রি অ্যানালাইসিস। ইন হিউম্যান জেনেটিক্স এর মধ্যে পেডিগ্রি স্টাডি প্রোভাইড এ স্ট্রং টুল which is utilized to trace the inheritance of the specific trait। আর কি এটা আমার একটা কোশ্চেন, abnormality of the disease। তাহলে আমরা ডিফারেন্ট সিম্বল ইউজ করতে পারি, এখানে সেগুলো আমরা দেখেওছি। Already you have or you studied in this chapter, each and every features of the any organism is control of the one or other genes which is located in the DNA। তাহলে ডিএনএ এর মধ্যে অবস্থিত জিনগুলোই তো কোনো ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল। So DNA is the carrier of the genetic information. So hence the transmitted from one generation to the another generation without any change or alternation। তাহলে ওই যে ডিএনএ গুলো মানে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সফার হতে পারে দুটো ভাবে হতে পারে। একটা হচ্ছে কি এক চেঞ্জ হয়ে, আদারওয়াইজ নো অল্টারনেশন হয়ে। খুব চেঞ্জ হতে পারে, খুব সূক্ষ্ম চেঞ্জ হয়। However, change or alternation do not take place occasionally. Such an alternation or change in the genetic material is referred to as mutation। কিন্তু সেটা যদি হঠাৎ করে সাডেনলি কোনো জেনেটিক চেঞ্জ হয় সেটাকে আমরা মিউটেশন বলবো। আর এই মিউটেশনের জন্য নাম্বার অফ ডিসঅর্ডার ইন দ্য হিউম্যান বিংস হ্যাভ বিন ফাউন্ড
নাম্বার অফ ডিসঅর্ডার লাইক সিকেল সেল অ্যানিমিয়া, হিমোফিলিয়া, সবগুলো কেন হয়েছে এগুলো সব, which is ultimately মিউটেশনের জন্য, আর সেইগুলোই আলটিমেটলি ওয়ান জেনারেশন থেকে অ্যানাদার জেনারেশনে ওই স্যার স্যার বলো বলো। স্যার বলছি মায়োপিয়া কি বংশগত রোগ? না, মায়োপিয়া নয়। মায়োপিয়া একটা প্রোটিন যেটাকে তৈরি হয় না একটা সার্টেন এজের পর। ও ক্লিয়ার? তাহলে এই আমরা দেখলাম কি, এরপর আমরা তাহলে যে জিনিসটা তোমায় দেখাবো, এরপর আমরা পরের দিন যেটা আসবো কিছু মেন্ডেলিয়ান ডিসঅর্ডার গুলোর ক্ষেত্রে, যে তার আগে আমি এই চারটা একটুখানি বলে দিলাম আজকে, যে অটোজোমাল যে ডমিনেন্ট ট্রেট, তার এক্সাম্পল দিয়েছি মায়োটনিক ডিস্ট্রফি যেখানে মাসেলের উইকনেস দেখা যায়, আর অটোজোমাল রিসেসিভ ট্রেট যার এক্সাম্পল সিকেল সেল অ্যানিমিয়া। অর্থাৎ তোমার পেডিগ্রি অ্যানালাইসিস অবধি তোমার পরের দিন পড়া থাকলো। পরের দিন আমরা আরো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার গুলো পড়লে হয়তো আমাদের নেক্সট দিন আমাদের চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে পরের দিন তোমার তাহলে মক টেস্টের সিলেবাস কি রইলো, প্রথম থেকে পেডিগ্রি অ্যানালাইসিস এত অবধি। ক্লিয়ার? আমরা প্রথম থেকেও কোশ্চেন দেবো প্রথমের পার্টগুলো থেকে, যাতে তোমাকে রিভিশনটা তুমি বারবার করে নাও এই চ্যাপ্টার। স্যার নেক্সট বৃহস্পতিবার এইটা পড়া থাকবে তো, এই অ্যানালাইসিসটা? না, আমি আবার তোমাকে বলে দিচ্ছি, আমাদের প্রত্যেক ফ্রাইডে ক্লাসের টেস্ট নেক্সট ফ্রাইডেতে হবে, রাইট? আর নেক্সট থার্সডে যেটা হবে তার টেক্সট আবার নেক্সট থার্সডেতে হবে। বুঝছো? ও আচ্ছা আচ্ছা। ওকে, বলো, কেউ কিছু বলছো?